মীরা সদ্যই ডিভোর্স হয়েছে তার। প্রতিদিন ট্রেনে যাওয়ার সময় একটি মেয়েকে দেখে সে। তার পারফেক্ট জীবন দেখে তারই মতো হতে চায় মীরা, কিন্তু হঠাৎ করেই সেই মেয়েটি নিরুদ্দেশ হয়ে যায়। এর পিছনে কে দায়, মীরা নাকি অন্য কেউ? আজকের মুভি দ্য গার্ল অন দ্য ট্রেনের প্রতিটি বাঁকেই রয়েছে নতুন নতুন চমক, তাই সিনেমাটা কিন্তু খুব মন দিয়ে শোনো। আর শুরু করার আগে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সিনেমার শুরুতেই আমরা দেখি একটি মেয়েকে যে জঙ্গলে দৌড়াচ্ছে এবং তাকে কেউ তাড়া করেছে। পালানোর সময় মেয়েটি হঠাৎ পড়ে যায় এবং তার পকেট থেকে তার ফোনটি পড়ে যায়। সে আবার উঠে ছুটতে থাকে এবং একটি গাছের পিছনে লুকিয়ে পড়ে, কিন্তু ততক্ষণে আততায়ী তার সামনে চলে এসেছিল। মেয়েটি আত্মরক্ষা করার জন্য সেই আততায়ীকে মারার চেষ্টা করে, কিন্তু তারপরেই পুরোটা ব্ল্যাক আউট হয়ে যায়। এর পরের সিনেই আমরা মীরাকে দেখি, আমাদের গল্পের প্রধান চরিত্র। সে একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়েছিল এবং তার মাথায় ছিল একটি বিশাল ক্ষতচিহ্ন। এবার আমরা ঘটনাক্রমে কিছুটা পিছিয়ে যাই এবং 2017 সালের ঘটনা দেখি। 2017 সালের একটি বিয়ে বাড়িতে মীরার সাথে প্রথমবার শেখরের আলাপ হয়েছিল এবং সেখান থেকেই তাদের সম্পর্কের শুরু। এবার তারা বিয়ে করে সুখে সংসার করছিল। এরকমই একদিন মীরা শপিং করে ফিরছিল, কিন্তু হঠাৎ সে দেখে একটি কালো গাড়ি তাকে ফলো করছে। মীরা ভয় পেয়ে তাড়াতাড়ি করে প্রায় ছুটে বাড়ি চলে আসে, কিন্তু গাড়িটা তার বাড়ি অবধি তার পিছু করে এবং একটি নোট পাথর দিয়ে তার দরজা দিয়ে ছুঁড়ে মারে। সেই নোটে লেখা ছিল, এই কেসটা নিও না, নিলে তার ফল ভালো হবে না। এবং আমরা জানতে পারি মীরা একজন নামকরা উকিল এবং তাকে কোনো কেস ছাড়ার জন্য ভয় দেখানো হচ্ছে। তার স্বামীও তাকে বারণ করে যে এই কেসটা এখন নিও না, কারণ মীরা এবং শেখর তখন ফ্যামিলি প্ল্যানিং করছিল এবং তারা খুব তাড়াতাড়ি সন্তানের আশা করছিল। তাই জন্য শেখর তাকে বারণ করে যে এইরকম সময় এরকম কেস নেওয়ার দরকার নেই। কিন্তু মীরা বলে যে এই ভয় দেখানোর জন্য যদি আমি পিছিয়ে আসি তাহলে তো হবে না, এবং সেই কেসটি লড়ে। এবং আমরা দেখতে পাই এই কেসে জিমি বাগ্গা বলে একজনকে মার্ডারের জন্য কারাদণ্ড দেওয়া হয় এবং মীরা যে ছেলেটির হয়ে লড়ছিল সে নির্দোষ প্রমাণিত হয়। এই কেসের পর কোর্টের বাইরে সেই ছেলেটি এবং তার মা বাবা মীরাকে থ্যাংক ইউ জানাচ্ছিল এবং তখনই আমরা দেখতে পাই বাগ্গাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। কোর্টের বাইরে আমরা শেখরকেও দেখতে পাই, তার হাতে একটা মেডিকেল রিপোর্ট ছিল যেখান থেকে আমরা জানতে পারি মীরা প্রেগনেন্ট। এরপর 6 মাস কেটে যায়। শেখর এবং মীরা তাদের নতুন অতিথির জন্য খুবই এক্সাইটেড ছিল। মীরা বলে সে এখন কাজ ছেড়ে তার বাচ্চার খেয়াল রাখতে চায়। তারা এইসব কথা বলতে বলতেই আসছিল, কিন্তু তখনই পাশ থেকে সেই কালো গাড়িটি আসে এবং তাদের গাড়িকে ধাক্কা মারে এবং আমরা মীরা ও শেখরকে ক্ষতবিক্ষত অবস্থায় দেখতে পাই। এবার আমরা 2019 সালের ঘটনা দেখি এবং মীরাকে দেখি অত্যন্ত ডিপ্রেসড অবস্থায়। ওই অ্যাক্সিডেন্টের ফলে মীরার বাচ্চাটি মিসক্যারেজ হয়ে যায় এবং এই ঘটনা ভোলার জন্য সে অ্যালকোহলের ওপর নির্ভরশীল হয়ে পড়ে এবং ধীরে ধীরে পুরো মাত্রায় অ্যালকোহলিক হয়ে ওঠে। এবং এই কারণে শেখরও তার জীবন থেকে চলে যায় এবং শেখর অন্য একজনকে বিয়ে করে নেয়। ফলে মীরা আরও ডিপ্রেসড হয়ে পড়ে এবং সব সময় সে ড্রিঙ্ক করতে থাকে। সে শর্ট টার্ম অ্যামনেশিয়ার শিকার হয়ে ওঠে, অর্থাৎ সে কোনো ঘটনায় বেশিক্ষণ মনে রাখতে পারতো না এবং তার মাঝে মাঝেই ব্ল্যাক আউট হয়ে যেত। মীরা প্রতিদিন ট্রেনে করে যাতায়াত করত এবং ট্রেনে করে যাওয়ার সময় সে প্রতিদিনই তার পুরনো বাড়িটি দেখতে পেত, অর্থাৎ যে বাড়িতে শেখর এবং সে সংসার শুরু করেছিল, কিন্তু সেখানে এখন শেখর অন্য কারোর সাথে সংসার করছে। এবং ট্রেনে করে যাওয়ার সময়ই গ্রিনিচ স্টেশনের কাছে মীরা আরেকটি বাড়ি দেখত যেখানে নুসরত বলে একটি মেয়ে থাকে, যে মেয়েটিকে আমরা সিনেমার শুরুতে দেখতে পেয়েছিলাম। মীরা তাকে দেখে নিজের হারিয়ে যাওয়া দিনগুলিকে মনে করত। তার কাছে মনে হতো নুসরতের জীবন একদম পারফেক্ট, সে কত সুখী। নুসরত তার স্বামীর সাথে সেখানে থাকে। মীরা প্রতিদিনই তাকে দেখে এবং তার সাথে একাত্ম বোধ করে। সে চায় তার জীবনটাও যদি ওই মেয়েটার মতো পারফেক্ট হতো। এবার আমরা নুসরতের মিসিং হওয়ার 2 দিন পরের ঘটনা দেখি। পুলিশ স্টেশনে হাসপাতাল থেকে একটি ফোন আসে এবং একটি মিসিং ডায়েরি করা হয় নুসরতের নামে, যে সে 2 দিন ডিউটিতে আসেনি, অর্থাৎ নুসরত সেই হসপিটালের নার্স ছিল। এখানে আমাদের পরিচয় হয় ইন্সপেক্টর দলবীর কর এবং তার সহকারী কুনালের সাথে। নুসরত যে হসপিটালের নার্স ছিল সেই হসপিটাল থেকে তারা জিজ্ঞাসাবাদ শুরু করে। নুসরতের একজন কলিগ নার্স বলে যে 31 দুপুরেও সে হসপিটালের ডিউটিতে এসেছিল এবং তারপর সেই দিন রাতে তারা একসাথে একটি পার্টিতে গেছিল, নুসরতের ডান্স ক্লাসের পার্টি। এবং এই নার্সটিও নুসরতের সাথে সেই পার্টিতে গেছিল, কিন্তু তারপরে তারা আলাদা হয়ে যায়, তাই তারপর তার সাথে কি হয়েছে সেটা জানে না।
ইন্সপেক্টর কর সেই ডান্স ক্লাসে যান। সেখানে গিয়ে আমরা দেখি রাজীবকে, যে ওই ডান্স ক্লাসের টিচার ছিল। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে বলে যে সেও নুসরাতকে দেখেনি, কারণ পার্টিতে সবাই মাস্ক পরেছিল এবং পার্টিতে অনেক লোক ছিল। সেই সময় সে আরও বলে যে নুসরাতের তার সাথে একটু রিলেশনশিপ ছিল। নুসরাতের বিয়ের আগে 3 মাস তারা ডেট করেছিল। এবার আমরা নুসরাতের মিসিং হওয়ার 1 উইক আগের ঘটনা দেখি, যেখানে আমরা দেখতে পাই মীরা একটি নতুন জবের জন্য অ্যাপ্লাই করেছিল এবং তার রিজিউমেটিও যথেষ্ট ইমপ্রেসিভ ছিল। কিন্তু এখানে ইন্টারভিউয়ার জিজ্ঞাসা করেন যে তোমার 1 বছরের গ্যাপ দেখছি, এই 1 বছর তুমি কি করেছো? এবং এই কোয়েশ্চেনের ফলে মীরা ট্রিগার্ড হয়ে যায় এবং ওখান থেকে বেরিয়ে আসে, এবং বেরিয়ে আবার সে মদ খেতে থাকে। অন্যদিকে আমরা শেখর এবং অঞ্জলিকে দেখি। অঞ্জলি হঠাৎ দেখে যে শেখরের ফোনে মীরার ফোন আসছে, তাই দেখে সে খুব রাগ করে এবং শেখরকে বলে যে তোমার এক্স কি কোনোদিন আমাদের পিছন ছাড়বে না, ও ক্রেজি হয়ে গেছে। এবং শেখর বলে যে না, ও তো ফোন করে না, এবং শেখর অঞ্জলির রাগ ভাঙানোর জন্য একটি সেলফি তোলে এবং ফেসবুকে পোস্ট করে। মীরা সেই ফটোটা দেখতে পায়। তার বান্ধবী প্রিয়া তাকে বোঝায় যে এইসব ভুলে যাও, মুভ অন করো, কিন্তু মীরা শেখরের কথা ভুলতেই পারছিল না। সে ওই ক্লাবে গিয়েও অনেক ড্রিঙ্ক করে এবং সে ওই ক্লাবেতেও অঞ্জলি এবং শেখরকে দেখতে পায়, যেটা তার কাছে খুবই ডিস্টার্বিং ছিল। এবার আমরা বর্তমান সময় ফিরে আসি, যেখানে আমরা দেখতে পাই ইন্সপেক্টর কর নুসরাতের সাইকিয়াট্রিস্ট ডক্টর হামিদের সাথে দেখা করতে যান। ডক্টর হামিদ বলে যে লাস্ট যেদিন সেশন ছিল সেদিন নুসরাত কিছু বলেনি, কিন্তু তার আগের সপ্তাহে তিনি দেখেছিলেন যে একজন লোক নুসরাতকে টাকার জন্য ধমক দিচ্ছে বা ব্ল্যাকমেল করছে, এবং নুসরাত তাকে বলে যে তুমি তোমার টাকা পেয়ে যাবে। কিন্তু তারপর যখন ডক্টর হামিদ জিজ্ঞেস করে যে ওই লোকটি কে, নুসরাত কিছু বলে না, এবং তিনি তার সাথে এটাও বলেন যে রাজীব কখনোই নুসরাতের বয়ফ্রেন্ড ছিল না, রাজীবই নুসরাতকে ডিস্টার্ব করতো এবং নুসরাত তাকে পাত্তা দিত না। এবার ইন্সপেক্টর কর ডক্টর হামিদ এবং নুসরাতের যে সেশনগুলি ছিল তার রেকর্ডিংগুলি শুনছিলেন। সেখানে ডক্টর হামিদ নুসরাতকে প্রশ্ন করে যে তুমি যদি এই মুহূর্তে যে কোনো জায়গায় যেতে পারতে তাহলে কোথায় যেতে, এবং নুসরাত বলে যে আমি জঙ্গলে যেতে চাই, জঙ্গলের মধ্যে আমি নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাই এবং আমার খুব ভালো লাগে। এবং তখনই আমরা জঙ্গলের একটি গ্লান্স দেখতে পাই, যেখানে একটি গাড়িতে নুসরাত এক ব্যক্তির সাথে ঘনিষ্ঠ অবস্থায় ছিল। ডক্টর হামিদ তারপর প্রশ্ন করেন যে তুমি যদি তোমার অতীতের কোনো ডিসিশন চেঞ্জ করতে পারতে তাহলে তুমি কোনটা চেঞ্জ করতে, এবং নুসরাত বলে যে আমি আমার অতীতের কোনো ডিসিশন চেঞ্জ করতে চাই না, কারণ আমি কিছু রিগ্রেট করি না, কিন্তু আমি আমার বর্তমানকে চেঞ্জ করতে চাই। এবং এখানে আমরা জানতে পারি যে নুসরাতের স্বামী আনন্দ খুবই ডমিনেটিং ছিল এবং সন্দেহবাতিক ছিল, এমনকি সে ড্রাগসও করতো এবং ড্রাগসের জন্য নুসরাতের থেকেই টাকা নিত। নুসরাতের স্বামীর ব্যাপারে জানার পর ইন্সপেক্টর কর নুসরাতের স্বামীর সাথে কথা বলতে চান, কিন্তু আমরা দেখি সে অত্যন্ত হালকা মনে শপিং করছে, এবং ইন্সপেক্টর বলেন যে যার ওয়াইফ মিসিং তার হাজব্যান্ড শপিং করছে, এটা একটু অদ্ভুত না? এবং আনন্দ তখন বলে যে আনন্দ সন্দেহ করে যে নুসরাতের কারোর সাথে অ্যাফেয়ার চলছে, ফলে তারা ডিভোর্স ফাইল করেছিল। এবার ডান্স স্টুডিওতে আবার পুলিশ গিয়ে সার্চ করে এবং সেখান থেকে কিছু এভিডেন্স পাওয়া যায়। সেখান থেকে নুসরাতের মাস্ক এবং কিছু রক্তের দাগ পাওয়া যায়, এবং ডান্স স্টুডিওর সিসিটিভিতে দেখা যায় যে এখানে রাজীব কোনো একটি মেয়েকে নিয়ে টানতে টানতে বাথরুমে ঢোকাচ্ছে, যেটা দেখে মনে হয় সেটা নুসরাত। কিন্তু রাজীবকে গ্রেপ্তার করলে সে সব কিছু অস্বীকার করে, এবং পরে এটা জানা যায় যে ওই মেয়েটি নুসরাত ছিল না, ওটা একটু অন্য মেয়ে ছিল, এবং ওই রক্তের দাগটিও নুসরাতের নয়। ওই মেয়েটির বয়ফ্রেন্ডের সাথে রাজীবের ওখানে মারামারি হয়ে গেছিল, ফলে রক্তের দাগ সেখানে পাওয়া গেছিল। এবার আমরা 31 ডিসেম্বর অর্থাৎ নুসরাত যেদিন মিসিং হয় সেই দিনের দৃশ্য দেখি। সকালে প্রতিদিনের মতোই মীরা ট্রেনে করে যাচ্ছিল এবং সে যেতে যেতে নুসরাতকে দেখে। অন্যদিনের মতো সে হাসি খুশি ছিল না, তাকে খুবই চিন্তিত মনে হচ্ছিল। এমন সময় পিছন থেকে একটা লোক আসে, যেটা ছিল ডক্টর হামিদ, এবং নুসরাত তাকে জড়িয়ে ধরে। তাহলে কি আনন্দের সন্দেহটাই সঠিক? নুসরাতের সাথে কি তার ডক্টরেরই অ্যাফেয়ার ছিল? এবার মীরা ট্রেন থেকে এই দৃশ্য দেখে খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে যে ওই মেয়েটার কি কোনো অ্যাফেয়ার চলছে, কিন্তু কিছু ভালো করে বোঝার আগেই ট্রেন ততক্ষণে সেখান থেকে বেরিয়ে যায়। এবার এই ব্যাপারটা মীরাকে খুবই এফেক্ট করে, এবং সেই কথাটা তার বান্ধবী প্রিয়াকেও বলে। তার স্বামী শেখরও তার সাথে চিট করেছিল, তেমন ওই মেয়েটিও তার স্বামীকে চিট করছে। ফলে মীরার মাথা খারাপ হয়ে যায়। সে পাবের বাথরুমে গিয়ে প্রচণ্ড পাগলামি করতে থাকে এবং চেঁচামেচি করতে থাকে। সে তার ফোন বার করে ভিডিও অন করে এবং শেখরকে গালাগালি দিতে থাকে। এবার তার ফোনের ভিডিওটা অনই ছিল, সেই সময় সে বলতে থাকে যে ওই মেয়েটাকে যদি আমি পেতাম তাহলে ওর মাথা ঠুকিয়ে ঠুকিয়ে ওকে মেরে ফেলতাম। এবার প্রিয়া বলে যে তোমার এত বাড়াবাড়ি করা ঠিক না, এবার আমাদের বাড়ি ফেরা উচিত, চলো বাড়ি যাও।
কিন্তু সেই দিনই বাড়ি ফেরার সময় মীরার আবার সকালের কথা মনে পড়ে যায় এবং সে নুসরাতের বাড়িতে যায় এবং সেখানে গিয়ে পাগলের মতো বেল বাজাতে থাকে, কিন্তু কেউ দরজা খোলে না। তখন হঠাৎ মীরা দেখতে পায় নুসরাত পাশের জঙ্গলের দিকে যাচ্ছে এবং মীরা তাকে ফলো করে এবং পিছন থেকে তাকে ডাক দেয়, কিন্তু তাকে দেখে নুসরাত আরও জোরে দৌড়াতে শুরু করে। এখানে জঙ্গলেই আমরা সেই ফটোগ্রাফারটিকেও দেখতে পাই যে নুসরাতকেই ব্ল্যাকমেল করছিল। মীরা পিছন থেকে গিয়ে নুসরাতকে ধরে এবং সেই মুহূর্তেই তার ব্ল্যাকআউট হয়ে যায়। তারপর সে নিজেকে হাই রোড স্টেশনে পায় ক্ষতবিক্ষত অবস্থায়, কিন্তু মাঝে এই সময়টাতে কি হয়েছিল তার কিছুই মনে নেই। এবার সে ট্রেন ধরে বাড়িতে চলে আসে। এবার পুলিশ নুসরাতের বডি জঙ্গলে খুঁজে পায় এবং তার বডির কাছেই মীরার আইডি কার্ডটি পাওয়া যায়। এবার স্টেশনের সিসিটিভি ফুটেজ থেকেও দেখা যায় যে 6টার সময় মীরা গ্রেনিশ স্টেশনে নেমেছিল এবং 6:30টার সময় সে নুসরাতের বাড়িতে উপস্থিত হয়। এবার নুসরাতের বাড়ির সিসিটিভি ক্যামেরাতেও পুলিশ দেখতে পায় যে মীরা সেদিন নুসরাতের বাড়িতে গিয়েছিল এবং খুবই মদ্যপ অবস্থায় ছিল এবং রেগে গিয়ে তার বেল বাজাচ্ছিল। ফলে পুলিশ দুটো বিষয়কে মিলিয়ে দেয় এবং 2-2 4 করে দেয় এবং মীরা তাদের কেসের প্রাইম সাসপেক্ট হয়ে ওঠে। এবার আমরা মীরাকে দেখি। তার ঘুম ভাঙে ক্ষতবিক্ষত অবস্থায়। গত রাতে কি হয়েছিল সে কিছুই মনে করতে পারছিল না। এই সময় সে তার ফোন চেক করে এবং দেখে একটি অচেনা নাম্বার থেকে একটি মেসেজ এসছে, যেখানে লেখা আছে, আমি তোমাকে জঙ্গলে দেখেছিলাম, নুসরাত মারা গেছে। এবং তারপরই সে তার আগের রাতের সেই ভিডিওটা দেখতে পায়, যেখানে সে চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল যে নুসরাতকে আমি মাথা ঠুকে মেরে ফেলবো। সে খুবই কনফিউজড হয়ে যায় এবং ভয় পেয়ে যায় যে সত্যিই সে কিছু করে ফেলেনি তো। এই সময় আমরা দেখি যে সে তার সাপোর্ট গ্রুপের কাছে যায়, অর্থাৎ এমন একটি গ্রুপ বা অর্গানাইজেশন যেখানে মানুষরা একত্রিত হয়ে নিজেদের মনের কথা খুলে বলে। এবং মীরা সেখানে গিয়ে তার মনের ভার হালকা করে এবং সেখান থেকে আমরা জানতে পারি যে মিসক্যারেজের পর কিভাবে সে অ্যালকোহলের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল। সে এতটাই অ্যাডিক্টেড হয়ে পড়েছিল যে সে প্রায়শই হিংস্র হয়ে পড়ত। এখানে আমরা কয়েকটি ঘটনার কথাও জানতে পারি। শেখর তার অফিসে প্রমোশন পাওয়ায় একদিন মীরা এবং সে সেলিব্রেট করছিল। মীরা সেই দিন প্রচণ্ড ড্রিঙ্ক করে এবং পুরোপুরিভাবে জ্ঞান হারিয়ে ফেলে। তার যখন জ্ঞান ফিরে সে দেখে শেখরের ঠোঁটের কাজটা কাটা এবং শেখর তাকে বলে যে মীরা বেশি ড্রিঙ্ক করছিল, তাই শেখর তাকে বাধা দিতে গেছিল, তাই জন্যই মীরা তাকে মেরে এরকম অবস্থা করেছে। মীরা অনেক করে তাকে সরি বলে, কিন্তু এইরকম ঘটনা এরপর আরও ঘটতে থাকে। একবার তো এমন হয় যে শেখরের সাথে শেখরের বসের হাউস ওয়ার্মিং পার্টিতে মীরা গেছিল, কিন্তু মীরা সেখানে গিয়ে উল্টে তাকেই অপমান করে এবং বলে যে আপনাদের বাড়ির ফার্নিচারগুলি খুবই জঘন্য। সে সেখানে গিয়ে প্রচণ্ড মদ খেতে থাকে, গ্লাস ভাঙতে থাকে এবং প্রচণ্ড সিন ক্রিয়েট করে, যার ফলে শেখরের চাকরি চলে যায়। এবং তারপরেই শেখর ঠিক করে যে তাকে ডিভোর্স দেবে এবং সে যখন মীরাকে ডিভোর্স পেপারে সাইন করার কথা বলছিল তখনও মীরা প্রচণ্ড হিংস্র হয়ে ওঠে এবং একটি গল্ফ ব্যাট দিয়ে তাদের আয়নাটা ভেঙে দেয়, যার ফলে শেখর আহত হতেও পারত। এবং এরপর শেখরের সাথে তার সমস্ত সম্পর্ক শেষ হয়ে যায় এবং তাই জন্যই সে ভয় পাচ্ছে যে হয়তো গত রাতেও সে এরকমভাবে হিংস্র হয়ে পড়েছিল এবং নুসরাত নামে মেয়েটির সাথে কিছু করে ফেলেছে, কিন্তু তার কিছুই মনে নেই। এবার গত রাতে কী হয়েছিল সেটা জানার একমাত্র একটাই উপায় আছে, তাকে যে করে হোক মনে করতেই হবে যে সেই দিন সে কী করেছিল। এবার এরপরই সে প্রিয়ার সাথে দেখা করতে যায়, কিন্তু সেখানে আমরা দেখতে পাই ইন্সপেক্টর কর এবং কুণাল চলে আসে এবং তারা মীরাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। কিন্তু মীরা এখানে সব কিছু মিথ্যা বলে। সে বলে সে নুসরাতকে চেনে না এবং সেটাও বলে যে সে ওই দিন তার বাড়িতে যেতে চায়নি, সে অন্য বাড়িতে যেতে গিয়ে ভুল করে নুসরাতের বাড়িতে গিয়ে বেল বাজাচ্ছিল। এবার ইন্সপেক্টর যখন তাকে তার আইডিটা দেখান এবং বলেন যে নুসরাতের বডির কাছে তোমার আইডি পাওয়া গেছে, এটার বিরুদ্ধে তুমি কি বলবে, মীরা তাতেও মিথ্যে কথা বলে এবং বলে যে আইডিটা কিছুদিন আগে চুরি হয়ে গেছিল। এবার এই সব কটা প্রমাণই ছিল সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, তাই জন্য তারা সেই সময় মীরাকে অ্যারেস্ট করে না। এবার মীরা তারপরই তার ডক্টরের কাছে যায় এবং বলে যে আমি কিছুই মনে করতে পারছি না, হয়তো আমিই নুসরাতকে মেরেছি, আমার কিছু মনে পড়ছে না। তার ডক্টর তাকে বলে যে এই মদ খাওয়ার ব্যাপারটা তোমাকে ছাড়তে হবে, না হলে কিন্তু ব্যাপার আরও বাজে হতে পারে। মীরা এরপর নুসরাতের হাজবেন্ড আনন্দের সাথে দেখা করে। এবার আনন্দ তাকে ডক্টর হামিদের ফটো দেখায় এবং মীরাকে জিজ্ঞাসা করে যে তুমি কি এই ছেলেটিকেই দেখেছিলে নুসরাতের সাথে, এবং মীরা বলে যে হ্যাঁ আমি একেই দেখেছিলাম। এই সময় আনন্দ মীরাকে জিজ্ঞাসা করে যে তুমি তো উকিল, তাই তোমাকে একটা কথা জিজ্ঞাসা করছি, আমি নুসরাতের পিছনে একটা প্রাইভেট ইনভেস্টিগেটর লাগিয়েছিলাম, তার জন্য কি পুলিশ কোনোরকমভাবে আমাকে জড়াতে পারে? এর কোনো উত্তর মীরা দেয় না, কিন্তু আমরা বুঝতে পারি যে ফটোগ্রাফারটি যে নুসরাতকে ব্ল্যাকমেল করছিল এবং যে মীরাকেও মেসেজ করেছে,
তাকেই আসলে আনন্দই হায়ার করেছিল নুসরাতের পিছনে, কারণ সে সন্দেহ করতো যে নুসরাত কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করছে। ওদিকে ইন্সপেক্টর কর মীরা ডক্টরকে জিজ্ঞাসাবাদ করেন, কিন্তু ডক্টর প্রথমেই কিছু স্বীকার করেন না। তিনি বলেন যে মীরার অ্যামনেশিয়া আছে, সুতরাং সে কখন কি করছে তার বেশিরভাগ সময় মনে থাকে না। ইন্সপেক্টর কর তখন তাকে ভয় দেখেন এবং বলে যে ঠিক আছে, আপনি তাহলে সাদা কাগজে লিখে স্টেটমেন্ট দিয়ে দিন যে মীরা কোনোভাবে আপনার কাছে গিয়ে এইসব কিছু স্বীকার করেনি। কিন্তু আমি যদি পরে জানতে পারি যে মীরা আপনার কাছে গিয়ে এগুলো স্বীকার করেছিল, তাহলে কিন্তু আমি আপনাকেও এর মধ্যে জড়াবো। এবং ডক্টর তখন বাধ্য হয়ে স্বীকারোক্তি দেন যে হ্যাঁ, মীরা আমার কাছে এসে স্বীকার করেছে। সে মনে করতে পারছে না ওই দিন রাতে কি হয়েছিল এবং সে হয়তো বা নুসরতকে হার্ট করে থাকলেও থাকতে পারে। এই সময় কুনাল এসে ইন্সপেক্টর করকে একটি স্টেশনের ফুটেজ দেখায়, যেখানে আমরা দেখতে পারি রাত 10:30টার সময় হাই রোড স্টেশনে মীরা দাঁড়িয়ে আছে এবং তার মাথা ক্ষত বিক্ষত। 6:30টার সময় তাকে যদি নুসরাতের বাড়ির সামনে দেখা যায় এবং 10:30টার সময় যদি তাকে স্টেশনে দেখা যায়, তাহলে মাঝখানে এতটা সময় সে কী করছিল? অন্যদিকে আমরা মীরাকে দেখি, সে খুবই ফ্রাস্ট্রেটেড অবস্থায় ছিল এবং বারবার ওই ভিডিওটি দেখে কান্নাকাটি করছিল। সেই সময় সে বুঝতে পারে না সে কী করবে এবং যে অচেনা নম্বরটি থেকে তার কাছে মেসেজ এসেছিল, সেই নাম্বারটিতে মীরা রিপ্লাই করে। সেখানে ওয়াল্টার নামে একটি লোক বলে যে আমি তোমাকে দেখেছিলাম, আমি জানি ওই রাতে কী হয়েছিল, কিন্তু সব কিছুর তো একটা দাম আছে, আমি তোমাকে সময় মতো কন্ট্যাক্ট করে নেব। অর্থাৎ ওয়াল্টারই হচ্ছে সেই লোকটি যাকে আনন্দ প্রাইভেট ইনভেস্টিগেটর হিসেবে হায়ার করেছিল নুসরাতের পিছনে নজর রাখার জন্য। ওদিকে ইন্সপেক্টর কর ততক্ষণে মীরার বাড়িতে চলে আসে মীরাকে অ্যারেস্ট করার জন্য। মীরা ইন্সপেক্টরের কথা প্রথমে অস্বীকার করে, কিন্তু তারপর হঠাৎ করের কাছে একটা ফোন আসে, যেখান থেকে সে জানতে পারে যে অটোপসি রিপোর্ট এসে গেছে এবং নুসরত মারা যাওয়ার সময় প্রেগনেন্ট ছিল এবং নুসরতের বডি যেখান থেকে পাওয়া গেছে তার পাশেই মীরার ব্লাড স্যাম্পল পাওয়া গেছে। সুতরাং এক্ষুনি মীরাকে অ্যারেস্ট করা হবে। এবার মীরাকে যখনই অ্যারেস্ট করার কথা বলা হয়, মীরা বলে যে আমি কি একটু আমার মেডিসিনটা নিয়ে নিতে পারি, এবং সে বাথরুমে যায়। কিন্তু অনেকক্ষণ পরও যখন সে দরজা খুলছিল না, পুলিশ দরজা ভেঙে দেখে যে মীরা বাথরুমের জানলা দিয়ে লাফ মেরে পালিয়েছে। কিন্তু জানলা দিয়ে লাফ মারার সময় তার ফোনটা ওখানেই পড়ে গেছিল, যেটা ইন্সপেক্টর কর কুড়িয়ে পায়। মীরা পুলিশকে চকমা দিতে সক্ষম হয়, কিন্তু তারপরে সে খেয়াল করে যে তার ফোনটা তার কাছে নেই। এবার মীরা ওই ছেলেটার সাথে যোগাযোগ করে যাকে সে প্রথম কেসটায় বাঁচিয়েছিল এবং তাকে গিয়ে বলে যে আমার কিছু ক্যাশ চাই, একটা ফোন চাই এবং একটা গান চাই। মীরা সবার আগে ডক্টর হামিদের কাছে যায়, অর্থাৎ নুসরাতের যে সাইক্রিয়াটিস্ট ছিল তার কাছে যায় এবং তাকে ভয় দেখিয়ে সব কিছু জিজ্ঞাসা করে যে তোমার সাথেই কি নুসরাতের অ্যাফেয়ার ছিল, ও যে প্রেগনেন্ট ছিল তুমি কি তা জানতে? এবং ডক্টর হামিদ এবার বলে যে সেই দিন আসলে কি হয়েছিল। নুসরাত যখন জানতে পারে যে সে প্রেগনেন্ট, সে বুঝতে পারে না কি করবে। সে ডক্টর হামিদকে ফোন করে এবং তার বাড়িতে আসতে বলে। ডক্টর হামিদ তার বাড়িতে গেলে নুসরাত তাকে বলে যে এই বাচ্চাটাকে আমি রাখতে চাই, কিন্তু এটা আনন্দের বাচ্চা নয়। ডক্টর হামিদ তাকে জিজ্ঞাসা করে তাহলে এটা কার সন্তান, কিন্তু তার উত্তরে নুসরাত কিছু বলে না এবং সে ডক্টর হামিদকে একটা হাগ করে, যেটাই দূর থেকে সেদিন ট্রেনে মীরা দেখতে পেয়েছিল এবং ভেবেছিল যে হয়তো ডক্টর হামিদের সাথেই কোনো অ্যাফেয়ার চলছে নুসরাতের, কিন্তু সত্যিটা আসলে সেটা না। এ সময় নুসরাত কাউকে বারবার কল করার চেষ্টা করছিল, যে তার ফোন তুলছিল না, এবং নুসরাত বলে যে সন্ধ্যের মধ্যেই আমি তার সাথে কথা বলে নেব, অর্থাৎ নুসরাতের যার সাথে অ্যাফেয়ার আছে সে তাকেই ফোন করার চেষ্টা করছিল। এই সময় মীরা বুঝতে পারে যে তার মানে এমনও তো হতে পারে যে যে ছেলেটির সাথে নুসরাতের অ্যাফেয়ার আছে সেই আসল মার্ডারের। তাহলে আমাদের খুঁজে বার করতে হবে যে কার সাথে নুসরাতের অ্যাফেয়ার ছিল। তোমরা কি পর্যায়ে এসে একটুও বুঝতে পারছো যে আসল কালপ্রিটটা কে? যদি বুঝতে পারো তাহলে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না। দেখা যাক তোমাদের উত্তর মেলে কিনা। এবার মীরার তো কিছুই মনে পড়ছিল না সেই দিন কী হয়েছিল, তাই জন্য সে আবার ওই মার্ডার সিনে ফিরে যায় এবং ওই জঙ্গলের পাশেই আমরা দেখতে পাই একটি ক্ষেত মতো জায়গা ছিল, যেখানে একটি ছেলে কিছু ঘোড়া চড়াচ্ছিল। এবার ওখানে মীরা যায় এবং ওই ছেলেটিকে নুসরাতের ফটো দেখায় এবং জিজ্ঞাসা করে যে এই মেয়েটিকে তুমি চেনো, এবং ছেলেটি বলে যে না, এই মেয়েটিকে আমি কোনোদিন দেখিনি। এবং তাকে মীরা জিজ্ঞাসা করে তুমি কি আমাকে এখানে দেখেছো গত কয়েকদিনে? এবং ছেলেটি বলে যে না, আমার মনে পড়ছে না, এবং মীরা সেখান থেকে চলে আসে। এবার মীরা ওখান থেকে ফেরার সময় তার ট্রেনের যে কার্ডটি ছিল সেটির ব্যালেন্স শেষ হয়ে যায়। সে কার্ডটিতে রিচার্জ করাতে গেলে যে লোকটি বসেছিল তিনি বলেন যে আচ্ছা, আপনার লাস্ট ট্রাভেল ছিল 8:30টার সময় হাই রোড স্টেশন থেকে রেড ফোর্ট। এবং মীরা বুঝতে পারে যে এখানে তাহলে কিছু গন্ডগোল রয়েছে, কারণ পুলিশ তাকে বলেছে তাকে হাই রোড স্টেশনে দেখা গেছে রাত 10:30টার সময়,
আর এখানে এই লোকটি বলছে যে 8:30টার সময় তার কার্ডটি পাঞ্চ করা হয়েছিল। এবার মীরা আন্ডারকভার হয়ে নুসরাতের ফিউনারেল যে চার্চে হচ্ছিল সেখানে যায়, এবং সেখানে গিয়ে মীরা দেখতে পায় যে একটি জায়গায় নুসরাতের স্মৃতিস্বরূপ একটি ফটো কোলাজ করা হয়েছে, যেখানে নুসরাতের অনেক ফটো লাগানো হয়েছে, মোমবাতি জ্বালানো হয়েছে ইত্যাদি। এবং সেই সব ফটোর মধ্যে থেকেই মীরা একটা খুব ইম্পর্টেন্ট ক্লু পায়। মীরা দেখে একটি ফটোতেই নুসরাতের হাতে তার ফোনটি ধরা রয়েছে, এবং এই ফোনটির কভারটি দেখেই মীরা চিনতে পারে যে এই ফোনটি তো সে কিছুক্ষণ আগেই দেখেছে। সে যখন সেই খেতে গেছিল সেই ঘোড়ার খামারে সেই ছেলেটির হাতে এই ফোনটি ছিল। মীরা সঙ্গে সঙ্গে সেই ছেলেটির কাছে যায় এবং সেই ফোনটি নিয়ে নেয়। তোমাদের নিশ্চয়ই মনে আছে, প্রথম সিনেই আমরা দেখেছিলাম নুসরাতের পালানোর সময় তার কাছ থেকে ফোনটা পড়ে যায়। এবার পরে হয়তো এই ছেলেটি ফোনটি কুড়িয়ে পেয়েছিল এবং নিজের কাছে রেখে দিয়েছিল। এবার মীরা তার থেকে ফোনটা নিয়ে নেয়। এবার ওখান থেকে ফেরার সময় মীরা হঠাৎ দেখতে পায় শেখরের এক্স বস জেহরাকে, যার হাউস ওয়ার্মিং পার্টিতে গিয়ে মীরা ওইসব অসভ্যতা করেছিল। এই সময় মীরা তাকে দেখে তার খুবই গিল্টি ফিল হয় এবং সে গিয়ে জেহরাকে সরি বলে যে আমি সরি, তোমার বাড়িতে সেদিন আমি ওইসব করেছিলাম। কিন্তু জেহরা তো কিছুই বুঝতে পারে না। সে বলে তুমি কি বলছো, কিছুই তো হয়নি, আমি তো কিছুই মনে করতে পারছি না। এবং মীরা বলে কেন, আমাকে শেখর সব বলেছে, আমি ওই দিন তোমার বাড়িতে গিয়ে তোমার ফার্নিচারকে খারাপ বলেছি, ড্রিঙ্ক করে অসভ্যতা করেছি। এবং জেহরা বলে তুমি কি বলছো, আমি কিছুই বুঝতে পারছি না, কারণ এসব কিছু ঘটেইনি। যদি এরকম কিছু ঘটতো তাহলে তো আমার মনে থাকতো। সেই দিন তোমার একটু গা গোলাচ্ছিল, শরীর খারাপ করছিল, সেই জন্য আমাদের স্টাডিতে তুমি ঘুমিয়েছিলে, এবং বেরোনোর সময় শেখর তোমার উপর এমনিই চোটপাট করছিল। এবং এখানে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে শেখর মীরার ওপর চেঁচাচ্ছিল যে সব কিছু করার পর তোমাকে সরি বলতে হবে না, বলো সরি বলো। এবং মীরা তাকে সরি বলছিল। অর্থাৎ আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে মীরা এখানে দোষী নয়, শেখরই তাকে ম্যানিপুলেট করেছে এবং এটা বিশ্বাস করতে বাধ্য করেছে যে সে মদ খেয়ে এই সমস্ত অসভ্যতা করেছে। যেহেতু তার কিছুই মনে থাকতো না, শেখর যা বলেছে সে সেটাই বিশ্বাস করেছে। এবার জাহেরার কাছে এই কথা শোনার পরই মীরা সঙ্গে সঙ্গে তার ডক্টরের সাথে দেখা করতে যায়, এবং ডক্টর বলে যে কে বলেছে যে অ্যাক্সিডেন্টের পর তোমার বাচ্চা অ্যাবর্শন করাতে হতো, কোনোই রিস্ক ছিল না, তুমি চাইলেই কিন্তু বাচ্চাটা রাখতে পারতে, কিন্তু তোমার হাজব্যান্ডই তো বললো যে তুমি বাচ্চা রাখতে চাও না, তাই জন্য অ্যাবর্শন করানো হয়েছে। এবং মীরা বুঝতে পারে যে এখানেও শেখর তার সাথে শয়তানি করেছে। মীরার আস্তে আস্তে অতীতের সব কথা মনে পড়ে যায়। তার মনে পড়ে যায় যে প্রমোশনের রাতে সেই দিনকে শেখরই তাকে জোর করে ড্রিঙ্ক করতে বলে, এবং সে ড্রিঙ্ক করে যখন একটু বেঘোর হয়ে যাচ্ছিল তখন শেখর নিজেই নিজের ঠোঁটে আঘাত করে, এবং মীরার জ্ঞান ফিরলে সে গল্প বানিয়ে বলে যে তুমি আমার সাথে এরকম করেছো, এবং মীরা সেটাই বিশ্বাস করে নেয়। এবং যেদিনকে ডিভোর্স পেপারে সাইন করানোর কথা হচ্ছিল সেই দিনকেও মীরা ওই কাঁচের আয়নাটা ভাঙেনি, সেদিনকে শেখরই ওই কাজটা করেছিল। অর্থাৎ শেখরই পুরোপুরিভাবে মীরাকে এতদিন ম্যানিপুলেট করেছে এবং তাকে বিশ্বাস করিয়েছে যে সে টক্সিক, অ্যালকোহলিক ইত্যাদি। এবার এই সময় আমরা দেখতে পাই যে ইন্সপেক্টর করের কাছে মীরার ফোনটা ছিল। কর মীরার ফোনে ওয়াল্টারের ওই ব্ল্যাকমেলিংয়ের মেসেজটা দেখতে পায়, এবং সে তার কর্মচারীকে বলে যে এই ফোনটার ডাটা ব্যাকআপ করো এবং ফোনটা আমাকে দাও। এবার মীরা নুসরাতের ফোনটা ওপেন করে, এবং সেখানেই আমরা জানতে পারি নুসরাতের কার সাথে অ্যাফেয়ার ছিল। তার ফোনের ইনবক্সের ফটো, ভয়েস মেসেজ, টেক্সট সব কিছুতে একটা নামই বারবার এসেছে, সেটা হলো শেখারের নাম। অর্থাৎ নুসরাতের শেখারের সাথেই অ্যাফেয়ার ছিল, এবং নুসরাতের বাচ্চাটির বাবাও তার মানে শেখার ছিল। এই সময় মীরা নুসরাতের ফোন থেকে ওয়াল্টারকে মেসেজ করে এবং বলে যে আমি মীরা, আমি তোমার সাথে দেখা করতে চাই, এবং তারা এক জায়গায় দেখা করার কথা বলে। এরপর মীরা হাই রোড স্টেশনে যায় এবং সেখানে যে সিসিটিভি ফুটেজ ছিল সেটি সে দেখতে চায়। সেই সিসিটিভি ফুটেজে দেখা যায় যে মীরা 8:30টার সময়তেই হাই রোড স্টেশনে ছিল, তার মানে এই সিসিটিভি ফুটেজের সাথে কেউ ছেড়খানি করেছে। এবার মীরা ওই সিসিটিভি ফুটেজের ছেলেটিকে জিজ্ঞাসা করে যে এই ফুটেজটা কি এর আগে কেউ চাইতে এসেছিল, এবং ছেলেটি বলে যে আমার কাছে কেউ চাইতে আসেনি, হয়তো অন্য শিফটে যে ছিল তার কাছে চাইতে এসেছিল। এবং মীরা তাকে কিছু টাকা দিয়ে বলে যে ঠিক আছে, এই নাও টাকা, এবং তুমি খুব তাড়াতাড়ি খোঁজ লাগাও যে কে এই ফুটেজটা চাইতে এসেছিল। এবার আমরা দেখতে পাই ওয়াল্টার মীরার সাথে দেখা করতে আসছিল, কিন্তু সেই সময়ই আমরা সেই কালো গাড়িটিকে দেখতে পাই যেটিকে আমরা একদম প্রথমে দেখতে পেয়েছিলাম। সেই কালো গাড়িটি ধাক্কা মেরে ওয়াল্টারকে চাপা দিয়ে চলে যায়, এবং তার ফলে ওয়াল্টারের মৃত্যু হয়। মৃত্যুর আগে ওয়াল্টার খালি একটাই কথা বলে যেতে পেরেছিল, মাই হাউস। এবং ওয়াল্টারের ফোনটি মীরা নিয়ে নেয় এবং সেখান থেকে আনন্দকে কল করে এবং তাকে জিজ্ঞাসা করে যে ওয়াল্টারের হাউসের অ্যাড্রেসটা কী।
আনন্দ তাকে ওয়াল্টারের হাউসের অ্যাড্রেস দেয় এবং মীরা ওয়াল্টারের ফোন থেকেই কাউকে মেসেজ করে যে আমার বাড়িতে প্রমাণ আছে কে আসল খুনি, কিন্তু কাকে সে মেসেজটা করেছিল সেটা আমরা গল্পের শেষেই জানতে পারবো। এবার সে ওয়াল্টারের বাড়িতে যায় এবং ওয়াল্টারের বাড়ির ডার্ক রুমে গিয়ে দেখে যে সেখানে অনেক ফটো ডেভেলপ হওয়ার জন্য রাখা ছিল এবং সেখানে মীরার ফটো ছিল এবং তার সাথে নুসরাতের ফটো ছিল, শেখারের ফটো ছিল এবং এইসব ফটো দেখে মীরার মনে পড়ে যায় যে সেই দিন আসলে কি হয়েছিল। সেদিন মীরা নুসরাতের পিছন পিছন জঙ্গল দিয়ে যাচ্ছিল। এবার নুসরাত মীরাকে দেখেই দৌড়াতে শুরু করে এবং তারপর মীরা দেখে যে নুসরাত কিছু দূরে গিয়ে শেখারের সাথে দেখা করছে। নুসরাতকে শেখারকে বলে যে মীরা আমার পিছু নিয়েছে। এবার যেহেতু শেখারের এক্স ওয়াইফ ছিল মীরা, খুব সম্ভবত নুসরাতও মীরাকে চিনত। এবার শেখার এসে রীতিমতো মীরার ওপর হামলা করে এবং সে মীরার মাথা গাছের সাথে ঠুকিয়ে দেয় এবং পাথর দিয়ে তার মাথায় ওইভাবে আঘাত করে যে তুমি আমার পিছন ছাড়ছো না কেন, তোমাকে আর কত করে বলতে হবে, একটা কুকুরের মতো যতই তোমাকে লাথি মারি না কেন আবার আমার পিছন পিছন চলে আসো। শেখরই মীরার মাথায় মেরে তাকে ব্ল্যাক আউট করে দিয়েছিল। এইসব মনে পড়ার পর মীরা শেখারকে ফোন করে এবং আমরা দেখতে পাই যে শেখারের ফোনে নাম উঠছে মীরা কলি, কিন্তু মীরা তো তাকে নুসরাতের ফোন থেকে ফোন করেছিল। তাহলে এখানে আমরা জানতে পারি যে নুসরাতের নাম্বারটা শেখর মীরা নামে সেভ করে রেখেছিল, যাতে শেখরের বউ বুঝতে না পারে যে শেখরের আরও একটা অ্যাফেয়ার চলছে। এবার মীরা শেখরকে বলে যে আমি সবটা জেনে গেছি, যদি তুমি নিজেকে বাঁচাতে চাও তাহলে আধ ঘন্টার মধ্যে ওয়াল্টারের বাড়িতে এসো। এবং শেখর সেখানে আসে। শেখর এসেই মীরাকে বলে যে তুমি ওই ফোনটা আমাকে দিয়ে দাও, ব্যাস আমার আর কিছু চাই না। কিন্তু মীরা তার দিকে বন্দুক তাক করে এবং তাকে সত্যিটা স্বীকার করতে বাধ্য করে। এখানে আমরা জানতে পারি যে শেখর এবং নুসরাত একই হসপিটালে কাজ করত এবং সেখান থেকেই তাদের মধ্যে অ্যাফেয়ার শুরু হয়। এবার সেই দিন মীরার মাথায় মেরে তাকে অজ্ঞান করার পর যখন শেখর আবার নুসরাতের কাছে ফিরে গেছিল, তখন নুসরাত তাকে বলে যে সে প্রেগনেন্ট। কিন্তু শেখর তো সেটা চায়নি, সে শুধুমাত্র নুসরাতের সাথে মজা নেওয়ার জন্যই শারীরিক সম্পর্ক করেছিল, কিন্তু নুসরাত ভেবেছিল যে শেখরের সাথে সে সংসার করবে। এবার নুসরাত প্রেগনেন্ট এটা শোনার পর শেখর বলে যে এই বাচ্চা আমি মানি না, এটা আমি মেনে নিতে পারবো না ইত্যাদি। তাই শুনে নুসরাত প্রচণ্ড ক্ষেপে যায় এবং সে শেখরকে ব্লেম করতে থাকে যে তুমি একটা প্লে বয়, তুমি সবার সাথে এরকম করছো, তুমি আমাকে সেক্সুয়ালি এক্সপ্লয়েট করেছো, তুমি জেলে পৌঁছবে ইত্যাদি ইত্যাদি। এইসব কথা শুনে শেখর আর চুপ থাকতে পারে না এবং নুসরাতের গলা টিপে দেয় এবং তারপরই সেখান থেকে সে পালায়। এইসব কথা স্বীকার করার পরই শেখর তার চালাকিটা করে। সে তার পকেট থেকে একটা মদের বোতল বার করে, কারণ সে জানতো এটাই হচ্ছে মীরার দুর্বলতা। সে মদটা দিয়ে মীরাকে লোভ দেখায় যে এসো আমরা একটা ড্রিঙ্ক করে নিই, তোমাকে সব কিছু সত্যি বলেই বা কী লাভ, তুমি তো এক্ষুনি 5 মিনিট পর সব কিছু ভুলে যাবে। এবং সে মীরাকে আবার ম্যানিপুলেট করতে থাকে ড্রিঙ্ক করার জন্য, কিন্তু মীরা তাতে রাজি হয় না। সে শেখরকে বলে যে তুমি তো ফোনটা চাইছো তাই না, তাহলে এই নাও নুসরাতের ফোন আমি তোমাকে দিয়ে দিলাম। এবার শেখর যখনই ফোনটা নিতে যায় মীরা পিছন থেকে মেরে তাকে অজ্ঞান করে দেয়। এরপর মীরা আবার সেই ডার্ক রুমে যায় ফটোগুলি নেওয়ার জন্য, কিন্তু হঠাৎ মীরার সন্দেহ হয় যে তাহলে ওয়াল্টারকে কে মারলো, কারণ ওয়াল্টারকে তো শেখর মারেনি। তখনই তার মনে পড়ে সেই কালো গাড়িটার কথা এবং সে গুগলে কালো গাড়িটার নাম্বার প্লেট দিয়ে সার্চ করে দেখে এবং এখানেই আমরা জানতে পারি আমাদের গল্পের আসল টুইস্ট। সেই নাম্বার প্লেট দিয়ে সার্চ করে দেখলে আমরা দেখতে পারি সেই গাড়িটার মালিক জিমি বাগ্গা, অর্থাৎ একদম প্রথম সিনে যাকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। এবং আমরা দেখতে পারি এখানে গুগলে জিমি বাগ্গার নাম দিয়ে সার্চ করলে দেখা যায় যে জেলে যাওয়ার পর জিমি সুইসাইড করে নিয়েছিল। এবং তখনই মীরা ফেসবুকে তাকে সার্চ করে এবং ফেসবুকে আমরা দেখতে পাই জিমি বাগ্গার সাথে ইন্সপেক্টর করের ফটো, অর্থাৎ ইন্সপেক্টর কর জিমি বাগ্গার মেয়ে। এবং এই সময় সেই হাই রোড স্টেশনের যে ছেলেটি ছিল সেই কর্মচারীটিও মীরাকে ফুটেজটি পাঠায় যে মীরা ছাড়া আর কে এসেছিল সেই দিনের ফুটেজ নিতে, এবং আমরা দেখতে পারি সেটা ছিল ইন্সপেক্টর কর। অর্থাৎ ইন্সপেক্টর করই মীরার সিসিটিভি ফুটেজটি নিয়ে 8:30টার জায়গায় 10:30 করে দিয়েছিল। কিন্তু তখনই সেখানে ইন্সপেক্টর কর চলে আসে এবং বলে যে তোমার জন্যই আমার বাবা সুইসাইড করেছিল, তাই জন্য আমি ভেবেই রেখেছিলাম যে তোমাকে এর শাস্তি আমি দেব। মীরা বলে কিন্তু তোমার বাবা দোষী ছিল, তাই জন্য তাকে আমি বাধ্য হয়েছিলাম জেলে পাঠাতে। এবং কর বলে যে আমার বাবা কখনোই এরকম করতে পারে না, সেটা আমি কিছুতেই মানব না। মীরা বলে যে তোমার জন্য আমি আমার বাচ্চাকে হারিয়েছি। কিন্তু ইন্সপেক্টর কর বলে যে ওটা তো খুবই কম ব্যাপার, আমি চেয়েছিলাম যে তুমি আরও সাফার করো, তাই যেদিন থেকে আমি তোমাকে স্টেশনে দেখেছি আমি তখনই ঠিক করে নিয়েছি যে তোমার জীবন আমি আরও নষ্ট করব, আর আমি তোমাকে ফলো করা শুরু করি। এবং এখানে আমরা জানতে পারি যে 31st নাইটে আসলে কি হয়েছিল।
ইন্সপেক্টর কর মীরা থেকে বদলা নেওয়ার জন্য তাকে প্রায়ই ফলো করত। সেই দিন মীরাকে ফলো করতে করতে সেও জঙ্গলে যায় এবং সে দেখে যে কিভাবে শেখর নুসরাতের গলা টিপে দিচ্ছে। নুসরাত যখন গলা টিপা অবস্থায় পড়েছিল সে কিন্তু মারা যায়নি, সে অজ্ঞান হয়ে গেছিল। সেই সময় তার পাশেই মীরাও কিন্তু অজ্ঞান অবস্থায় পড়েছিল। ইন্সপেক্টর কর তখন অচৈতন্য অবস্থায় পড়ে থাকা মীরাকে মারার চেষ্টা করে, কিন্তু তখনই নুসরাতের জ্ঞান এসে যায় এবং নুসরাত দেখে ফেলে যে ইন্সপেক্টর কর মীরাকে মারার চেষ্টা করছে। এবার ইন্সপেক্টর কর বুঝতে পারে যে মীরার না হয় কিছু মনে থাকে না, কিন্তু নুসরাত দেখে ফেললে সে তো ফেসে যাবে। তাই জন্য সে তখন নুসরাতের পিছু নেয় এবং নুসরাতকে মেরে ফেলে। অর্থাৎ আমরা প্রথমেই যে সিনটা দেখেছিলাম সেখানে ওই কালো হুডি পরা ব্যক্তিটি আর কেউই নয়, ইন্সপেক্টর কর ছিল। এবং ইন্সপেক্টর কর বুঝতে পারে যে এটাই হচ্ছে সবচেয়ে ভালো সুযোগ মীরাকে ফ্রেম করার। নুসরাতকে মেরে মীরাকে ফ্রেম করে সে তাকে জেলে পাঠাতে চেয়েছিল, কিন্তু মীরা ইন্সপেক্টরের এই কথা শুনে হাসে এবং বলে যে তুমি আমাকে ফ্রেম করবে? আমি তোমাকে ফ্রেম করেছি, কারণ আমি বুঝে গেছিলাম যে যার কাছে আমার ফোন আছে সেই ওয়াল্টারকে মেরেছে। তাই জন্যেই আমি ওয়াল্টারের ফোন থেকে আমার ফোনে মেসেজ করেছিলাম, আমি এখানে তোমাকে ডেকে এনেছি। এবং এই কথা বলার পরই তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় এবং হাতাহাতি হতে হতে অ্যাক্সিডেন্টালি একটা গুলি ইন্সপেক্টর করের পেটে লেগে যায় এবং সে মারা যায়। মীরা তখন ইন্সপেক্টরের দেহটা নিয়ে যায় এবং শেখরের পাশে শুইয়ে দেয়, যে অজ্ঞান অবস্থায় ওখানে পড়েছিল, এবং ইন্সপেক্টরের হাতে যে বন্দুকটি ছিল সেটি শেখরের হাতে ধরিয়ে দেয়, যাতে মনে হবে যে শেখরই ইন্সপেক্টরকে মেরেছে। এবং তার ফলে শেখরকে পুলিশ ধরে নিয়ে যায় এবং শেখরের বউও তার সাথে সমস্ত সম্পর্ক ভেঙে দেয়। অর্থাৎ শেখর ইন্সপেক্টরকে খুন না করলেও যে সমস্ত অপরাধ করেছিল তার যোগ্য শাস্তি সে পায়। এই সিনেমার লাস্ট সিনে আমরা মীরাকে দেখি নুসরাতের কবরের পাশে বসতে, এবং এরপর আমরা দেখি যে সে তার নতুন জার্নি শুরু করে একটি নতুন ট্রেনে। অর্থাৎ সে সবকিছু ভুলে গিয়ে সুন্দরভাবে তার নতুন জীবন শুরু করে, এবং এখানেই আমাদের সিনেমা শেষ হয়। তা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা জানাতে একদম ভুলবে না। আর কারো কোনো প্রশ্ন থাকলে সেটা কিন্তু কমেন্টে করতে পারো। মুভি এক্সপ্লেন বাংলাতে কিন্তু আমি ইউনিক এবং নতুন নতুন সিনেমা তোমাদের জন্য নিয়ে আসি, তাই তোমরা সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। সাবস্ক্রাইব করলে আমার খুব ভালো লাগবে।